আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 9 মে শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল, নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্ত বিসিসিআইর। সম্পূর্ণ স্বাভাবিক দিল্লির উড়ান পরিষেবা, শনিবার পর্যন্ত বন্ধ দেশের 27টি বিমানবন্দর। নয়া শিক্ষানীতি গ্রহণে বাধ্য করা যাবে না রাজ্যকে, মামলা খারিজ করে আজ পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। পাচারের পথে ধরাইয়ে আটক সারবোঝাই ট্রাক, গ্রেফতার 4। বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় হত বড়খলার যুবকের দেহ আনতে সহযোগিতা সুনাইর বিধায়কের। রাষ্ট্রসংঘের কাছে স্বাধীন দেশের স্বীকৃতি দাবি বালুচ সাহিত্যিকের, বার্তা ভারতকে। সাইবার হানা থেকে সুরক্ষিত থাকতে সমস্ত অ্যাপেই অটো ডাউনলোড বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। পাকিস্তানের সাইবার হানার প্রচেষ্টা। এবং সর্বশেষ খবরটি হলো দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি শ্রীভূমির জল মিত্রদের। এবারে শুনুন বিস্তারিত খবর। আশঙ্কাই সত্যি হলো, ভারতের সঙ্গে পাকিস্তানের চলতি সংঘাতের জেরে স্থগিত রাখা হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল। আজ শুক্রবার 9 মে বোর্ড কর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি ম্যাচ কবে হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে বোর্ডের এক পদস্থ কর্তা জানিয়েছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে যে সমস্ত বিদেশি খেলোয়াড় রয়েছেন তাদের নিরাপদে দেশে পাঠানোই প্রাথমিক লক্ষ্য। গতকাল বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ ছিল, কিন্তু সন্ধ্যার পর জম্মুর পাঠানকোট সহ সীমান্তবর্তী বিভিন্ন শহরে পাকিস্তানি সেনা হামলা চালানোর চেষ্টা চালায়। ওই হামলা রুখে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী, কিন্তু ম্যাচের প্রথমার্ধে 10.1 ওভার হওয়ার পরে রাত 9:35 নাগাদ খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে পাঞ্জাব ও দিল্লির ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। নিভিয়ে দেওয়া হয় ধর্মশালার স্টেডিয়ামের ফ্লাড লাইট। নিরাপদেই দুই দলের খেলোয়াড়দের হোটেলে নিয়ে আসা হয়েছে। পাক বাহিনীর হামলার আশঙ্কায় বিমানবন্দর বন্ধ থাকায় বিশেষ ট্রেনে দিল্লিতে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। রাতেই ধর্মশালায় জরুরি বৈঠকে বসেছিলেন বিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা, আইপিএল এর চেয়ারম্যান অরুণ দুবল সহ বোর্ড কর্তারা। সূত্রের খবর, ওই জরুরি বৈঠকেই ঠিক হয়েছে আইপিএলকে আর এগিয়ে নিয়ে যাওয়া হবে কিনা তা নিয়ে কেন্দ্রীয় সরকারের পরামর্শ চাওয়া হবে। ওই পরামর্শের পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠক শেষে বিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সাংবাদিকদের বলেন, আমরা পরিস্থিতির উপরে নজর রেখে চলেছি। এমন পরিস্থিতিতে কি করণীয় তা নিয়ে সরকারের পরামর্শ চেয়েছি। অপরদিকে সম্পূর্ণ স্বাভাবিক দিল্লির উড়ান পরিষেবা, শনিবার পর্যন্ত বন্ধ দেশের 27টি বিমানবন্দর। সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে দিল্লি বিমানবন্দরের উড়ান পরিষেবা। বৃহস্পতিবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। তবে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে বাড়ানো হয়েছে নিরাপত্তা পরিষেবা। এছাড়া যাত্রীদের নিরাপত্তারক্ষীদের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে। তবে শনিবার বিকাল পর্যন্ত বন্ধ থাকবে দেশের 27টি বিমানবন্দর। বাতিল করা হয়েছে অনেক বিমান। বৃহস্পতিবার রাতে দিল্লি বিমানবন্দরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে দিল্লি বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক রয়েছে, তবে কিছু বিমানের সূচিতে পরিবর্তিত পরিস্থিতির প্রভাব পড়েছে। নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে খোঁজ নিয়ে যাত্রা শুরু করুন। এছাড়া যাত্রীদের খোঁজ খবর নিয়ে বিমানবন্দরে আসার পরামর্শ দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। তবে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। বিবৃতিতে যাত্রীদের জন্য অনুরোধ করা হয়েছে তারা যেন নিরাপত্তারক্ষীদের সঙ্গে সহযোগিতা করে, পাশাপাশি মালপত্র বহনের যে নিয়ম রয়েছে সেটা মেনে চলারও অনুরোধ জানানো হয়েছে। সংবাদ মাধ্যমের কোনো ভিত্তিহীন খবরের পর ভরসা না করে শুধুমাত্র সরকারি বিবৃতির উপর ভরসা করার অনুরোধ জানানো হয়েছে। এমনকি যাত্রী ছাড়া বিমানবন্দরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। অন্যদিকে সাম্প্রতিক ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিস্থিতিতে বৃহস্পতিবার দেশের 27টি বিমানবন্দর বন্ধের কথা ঘোষণা করা হয়েছে। তালিকায় রয়েছে চণ্ডীগড়, শ্রীনগর, অমৃতসর, লুধিয়ানা, ভুন্টার, কিষানগড়, পটিয়ালা, সিমলা, কাংরাগপ্পল, বাতিন্ডা, জয়সলমীর, যোধপুর, বিকানের, হালওয়ারা, পাঠানকোট, জম্মু, লেহ, মুদ্রা, জামনগর, হিরাসর, পোরবন্দর, কেশদ, কান্দোলা এবং ভুজ। এই পরিস্থিতিতে একের পর এক বিবৃতি জারি করছে বিমান সংস্থাগুলি। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে নির্ধারিত সময়ের 3 ঘন্টা আগে বিমানবন্দরে আসতে স্পাইস জেট, ইন্ডিগো, আকাশ এয়ারের পক্ষ থেকেও একই বিবৃতি জারি করা হয়েছে। এছাড়া 7 কিলোগ্রামের বেশি ওজনের ব্যাগ নিয়ে বিমানে ওঠা যাবে না বলেও জানানো হয়েছে। অপরদিকে বেয়াদবি চরমে, সামনাসামনি নয় আড়ালেও হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান। এবার সাইবার হানার শোক, সতর্ক করা হলো সেই হামলা থেকে।
সূত্রের খবর, পাকিস্তান ভারতে বড় সড়মাপের সাইবার হানার শখ করছে। বিভিন্ন ফাইল বা মেসেজের মাধ্যমে ফোন কম্পিউটারে সাইবার হামলা চালানোর পরিকল্পনা করছে। এই ধরনের সন্দেহজনক ফাইলে ক্লিক করতে বারণ করা হয়েছে। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেজ বা কলের মাধ্যমে সাইবার হামলা চালানোর শখ করছে। অচেনা বা আন্তর্জাতিক নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল রিসিভ করতে বারণ করা হয়েছে। এছাড়া taskc.exe লিঙ্ক বা ড্যান্স অফ হিলারি ভিডিও ডাউনলোড বা তাতে ক্লিক করতে বারণ করা হয়েছে। সাইবার হানা থেকে সুরক্ষিত থাকতে সমস্ত অ্যাপেই অটো ডাউনলোড বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। এগুলি পাকিস্তানের সাইবার হানার প্রচেষ্টা বলেই দাবি করা হয়েছে। অপরদিকে বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় হত বড়খলার যুবক পাপ্পু দাসের মরদেহ আনার ব্যাপারে সব ধরনের সহযোগিতা করছেন সুনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বাবুইয়া। রোজগারের আশায় বেঙ্গালুরু গিয়েছিলেন বড়খলা চাঁদপুর দ্বিতীয় খণ্ড এলাকার কান্দিগ্রামের বছর 30-এর যুবক পাপ্পু দাস, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বোধ হয় একেই বলে গত 6 মে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেখানেই প্রাণ হারান তিনি। এরপর মরদেহ গ্রামের বাড়িতে ফিরিয়ে আনার ক্ষেত্রে মুখ্য অন্তরায় হয়ে দাঁড়ায় অর্থ। এই খবর জানতে পেরে খোঁজ খবর নেওয়া শুরু করেন বিধায়ক সাজু। জানা যায়, দুর্ঘটনার খবর জানার পর পাপ্পুর লাশ বাড়িতে আনার তৎপরতা শুরু করেন তার গ্রামের বাসিন্দাদের একাংশ। এছাড়া বেঙ্গালুরুতে কর্মরত বরাক তথা কাছাড় জেলার তরুণরাও চাঁদা সংগ্রহ করেন। তারপর টাকার অভাব থেকে যায়। বেঙ্গালুরুতে কর্মরত আহমেদ হোসেন বাবুইয়ার মাধ্যমে এই খবর পৌঁছায় সুনার বিধায়ক করিমউদ্দিন বাবুইয়ার কাছে। সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠেন বিধায়ক। তিনি বেঙ্গালুরু স্থিত ডিবি ফাউন্ডেশনের কর্মকর্তাদের পাঠিয়ে মৃত ব্যক্তির খোঁজ নেন এবং লাশ বাড়িতে পাঠানোর বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। প্রাথমিক পর্যায়ে 15,000 টাকার সহায়তা প্রদান করেন বিধায়ক। আহমেদ হোসেন বাবুইয়া বলেন, বিধায়ক সাজুর এই সহযোগিতা সত্যি প্রশংসনীয়। বেঙ্গালুরুতে কর্মরত বরাক উপত্যকার তরুণরাও বিধায়ক সাজুর এই মানবিক পদক্ষেপে গভীরভাবে অনুপ্রাণিত। তাদের মতে, সাধারণ মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানো বিধায়ক সাজুর একটি অলৌকিক দৃষ্টান্ত। বিধায়ক হওয়ার আগে থেকে সমাজসেবায় নিয়োজিত সাজু বিধায়ক নির্বাচিত হওয়ার পর এই কাজে আরো গতি এসেছে। উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় হত পাপ্পু দাসের বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা সহ স্ত্রী এবং 2টি শিশু কন্যা। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। অপরদিকে রাষ্ট্রসংঘের কাছে স্বাধীন দেশের স্বীকৃতি দাবি বালুচ সাহিত্যিকের। বার্তা ভারতকেও। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের থেকে স্বাধীনতা চেয়ে আন্দোলন করছেন বালুচ বিদ্রোহীরা। ভারত পাক যুদ্ধ পরিস্থিতির আবহেই নিজেদের লক্ষ্য পূরণে মরিয়া বালুচরা। ভারত পাক সংঘাতের আবহে নিজেদের স্বাধীন ঘোষণা করল বালুচিস্তানবাসী। সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করেন বিখ্যাত সাহিত্যিক মীর ইয়ার বালুচ। তার কথায়, স্বাধীন বালুচিস্তানকে স্বীকৃতি দেওয়া উচিত ভারতের। রাষ্ট্রসংঘের কাছেও স্বাধীন বালুচিস্তানের স্বীকৃতি চেয়েছেন তিনি। বালুচ লিবারেশন আর্মির দাবি, বালুচ ভূখণ্ডের 30% তারা দখল করতে পেরেছে। ভারতের প্রত্যাঘাতে ক্রমশ কোণঠাসা হচ্ছে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান। শুধু ভারতই নয়, পাকিস্তানের উপর হামলা চালাচ্ছে বালুচ আর্মি। বুধবার পাক সেনার উপর জোড়া হামলা চালায় বালুচিস্তানে। হামলা চালায় বালুচ সেনা। বুলানের সুরকান্ডে রিমোট কন্ট্রোলের সাহায্যে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয় পাকিস্তান সেনার একটি গাড়ি। এই ঘটনায় মৃত্যু হয় অন্তত 12 সেনা আধিকারিকের। তাদের মধ্যে ছিলেন স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান, সুবেদার উমর ফারুক সহ আরো অনেকে। সেনার গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। একদিকে ভারত, অন্যদিকে বালুচ সেনার আক্রমণে দিশেহারা পাকিস্তান। এই সুযোগে বালুচিস্তান পাকিস্তানের হাত থেকে স্বাধীন হয়েছে বলে দাবি করা হয়েছে বালুচ লিবারেশন আর্মির তরফে। এই ঘটনার পর বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে বালুচ লিবারেশন আর্মির একটি ভিডিও শেয়ার করেন বীর। তার সঙ্গে লেখেন, আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। ভারতের কাছে আবেদন, দিল্লিতে স্বাধীন বালুচিস্তানের দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়া হোক। রাষ্ট্রসংঘের কাছেও আমরা একই আর্জি জানিয়েছি, আমাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। সেই সঙ্গে শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে পাক সেনাকে হটানো হোক। মীর আরও জানিয়েছেন, দ্রুতই স্বাধীন বালুচিস্তানের সরকার গঠিত হবে। সেই প্রশাসনে থাকবে না অবালুচরা। ক্যাবিনেটে গুরুত্ব দেওয়া হবে মহিলাদের। রাখা হবে বালুচ মহিলা প্রতিনিধি। খুব শীঘ্রই বন্ধু রাষ্ট্রগুলির নেতাদের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে স্বাধীন বালুচিস্তান। তবে বালুচ লিবারেশন আর্মির দাবি, বালুচ ভূখণ্ডের 30% তারা দখল করতে পেরেছে। ভারত পাক সংঘাতের মধ্যে পুরো ভূখণ্ড কি চলে আসবে বালুচদের দখলে? অপরদিকে নতুন শিক্ষানীতি নিয়ে বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। আজ একটি মামলা খারিজ করে নতুন শিক্ষানীতি যে কারোর উপর জোর করে চাপানো যাবে না, সেই কথাটাই মনে করিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি জেবি পারদিওয়াল ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানিয়েছে, কেন্দ্রের নয়া জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করার বিষয়ে কোনো রাজ্যকে বাধ্য করা যাবে না। বেশ কয়েক মাস ধরেই নয়া শিক্ষানীতি নিয়ে আপত্তি তুলেছে দক্ষিণের অবিজেপি শাসিত রাজ্যগুলি। মূলত নতুন শিক্ষানীতির আওতায় 3 ভাষানীতি ঘিরে তৈরি হয়েছে অসন্তোষ। সুর চড়িয়েছে বাংলাও।
তাদের দাবি, নয়া শিক্ষানীতির মাধ্যমে অহিন্দি রাজ্যগুলির পর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রের নির্দেশের পর দেশের একাধিক রাজ্যে এই নয়া শিক্ষানীতি লাগু হলেও তামিলনাড়ু, বাংলা ও কেরল এখনও নিজেদের অভিযোগে অনড়। এই পরিস্থিতিতে তাদের রূঢ়তা বাংলাদেশের শীর্ষ আদালতে একটি মামলা দায়ের করেন আইনজীবী GS মনি। কিন্তু আজ আইনজীবীর সেই আবেদন খারিজ করে দিয়ে দেশের শীর্ষ আদালতের বিচারপতি JB পারদিওয়াল ও বিচারপতি R মহাদেবনের বেঞ্চ। এরপর সংবিধানের 32 নং অনুচ্ছেদের কথা উল্লেখ করে আদালত জানায়, জাতীয় শিক্ষানীতি গ্রহণ করার জন্য কোনো রাজ্যকে বাধ্য করা যেতে পারে না, কিন্তু রাজ্যের কোনো পদক্ষেপ যদি সেই রাজ্যের নাগরিকদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে, সেক্ষেত্রে আদালত জনস্বার্থে হস্তক্ষেপ করতে পারে। অপরদিকে পাচারের পথে ধুলাইয়ে আটক সার বোঝাই ট্রাক, গ্রেফতার 4। আসামের কৃষকদের জন্য ভর্তুকি মূল্যে বরাদ্দকৃত ইউরিয়া সার পাচারের একটি বড় চক্রের পর্দাফাশ করেছে ধুলাই পুলিশ। গত এক সপ্তাহে মিজোরাম হয়ে মায়ানমারে পাচারের সময় অন্তত 2টি সার বোঝাই ট্রাক আটক করা হয়েছে এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত তল্লাশির সময় লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের কাছে 306 নম্বর যাত্রী সড়কে মিজোরামগামী AF01 MC 0296 নম্বরের একটি 12 চাকার লরি আটক করে তল্লাশি চালালে লরিতে বৈধ কাগজপত্রবিহীন 500 বস্তা ইউরিয়া সার উদ্ধার হয়। এই ঘটনায় ধলাই থানার আরজানপুরের বাসিন্দা আনোয়ার হোসেন লস্কর এবং লুকতরাপুরের সাদিক হোসেন লস্করকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ধলাই থানার সামনে থেকে AS11CC 7844 নম্বরের আরেকটি গাড়ি আটক করে পুলিশ। এই গাড়ির চালক এবং একজন গুদাম মালিককেও গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে অবৈধভাবে মজুত করে রাখা 4টি গুদাম সিল করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এই সারগুলি আসামের কৃষকদের জন্য বরাদ্দ ছিল এবং একটি সংঘবদ্ধ চক্র মিজোরামের সীমান্ত পেরিয়ে মায়ানমারে উচ্চ দামে বিক্রি করার উদ্দেশ্যে পাচার করছিল। এই ঘটনায় জড়িত অন্যান্যদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার এভাবে পাচার হয়ে যাওয়ায় কৃষিক্ষেত্রে এর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছে সচেতন মহল। আজকের বিশেষ সংবাদ এখানে।